আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালোই আছি। ভূত.com তথা প্রেত কথায় আপনাদের সবাইকে স্বাগতম। বিশ্বাস এবং অবিশ্বাস পুরোটাই আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। আমি আরজে SRS আছি আপনাদের সাথে। আজকের গল্পটি আমাদের কাছে পাঠিয়েছেন পটুয়াখালীর গলাচিপা থেকে শাহরিয়ার শুভ। তিনি গল্পটি আমাদের কাছে বলেছেন তার দাদার কাছ থেকে শুনে। সে যেভাবে আমাদের কাছে বর্ণনা করেছেন, আমরা ঠিক সেভাবেই চেষ্টা করব আপনাদেরকে বর্ণনা করে শোনানোর জন্য। তো চলুন দেরি না করে গল্প চলে যাওয়া যাক। শাহরিয়ার শুভর দাদা তার কাছে বর্ণনা করতে গিয়ে বলেন, 1988 সালের যে বন্যা হয়েছিল বাংলাদেশে, সেই বন্যার পরে দেশের আর্থিক পরিস্থিতি খুব একটা খারাপের দিকে চলে যায়। মানুষের মধ্যে অভাব অনটন, খাদ্যের অভাব অনটন চলে আসে। তো তাদের এলাকার বেশিরভাগ মানুষই জীবিকা নির্বাহ করত মাছ ধরে তথা আপনার মৎস্যর উপরে নির্বাহ ছিল তাদের জীবনটা। তো বন্যার সপ্তাহখানেক পরে তার দাদা হঠাৎ করে পরিবারে খাবারের অভাবের কারণে বা পেটের তাড়নায় তিনি তার মাছ ধরা নৌকাটা নিয়ে এবং হাতের যে জালগুলো থাকে এই হাত জালটা নিয়ে বেরিয়ে পড়েন মাছ ধরার জন্য। চারিদিকে থই থই পানি হওয়ার কারণে তিনি নদীতে বা সাগরের দিকে না গিয়ে তার বাড়ির আশেপাশে পানির মধ্যেই জাল ফেলতে থাকেন এবং আশেপাশে কোথাও তিনি খুব একটা মাছ পাচ্ছিলেন না, যার কারণে তিনি আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকেন। আগাতে আগাতে এক পর্যায়ে তিনি লোকালয় থেকে অনেকটা দূরে চলে যান। দূরে গিয়ে তিনি একটা ঝোপঝাড়ের মধ্যে গিয়ে যখন জাল ফেলেন তখন তার জালে বেশ কিছু মাছ ধরা পড়ে এবং এই বেশ কিছু মাছ ধরা পড়ার কারণে তিনি আশেপাশে আরো অনেকগুলো জাল ফেলতে থাকেন। হঠাৎ করে তিনি খেয়াল করলেন তার পিছনের দিকে কিছু একটা শব্দ করতেছে। তিনি তাকিয়ে দেখলেন একটা কাকতাড়ুয়া পানির মধ্যে কাত হয়ে দাঁড়িয়ে আছে এবং সেটা বাতাসে উঠতেছে। তিনি আবার জাল ফেললেন। জালটা যখন তিনি তুলতে যাবেন তখন তিনি খেয়াল করলেন যে কাকতাড়ুয়ার শব্দটা আস্তে আস্তে বেড়েই চলতেছে, কিন্তু আশেপাশে কোথাও কোনো বাতাস ছিল না, যে বাতাসের কারণে কাকতাড়ুয়াটা শব্দ করতে পারে বা উঠতে পারে। তার মনের মধ্যে হঠাৎ করেই কেমন যেন একটু চমকে উঠল। তিনি থমকে দাঁড়ালেন এবং পিছনের দিকে আবার ভালোভাবে খেয়াল করলেন। তিনি তাকিয়ে দেখলেন কাকতাড়ুয়াটার ওড়ার যে অঙ্গভঙ্গিটা এটা একটু ভিন্ন রকম ছিল। স্বাভাবিক বাতাসে যেই রকম উড়ে সেই আকার ছিল না বা সেই ধরনটা ছিল না। এরপরে সেটা কাদা পানি লেগে একটু বিদঘুটে বা বিচ্ছিরি রূপ ধারণ করেছিল। তাও তিনি সেটাকে গায়ে না লাগিয়ে, ওটার দিকে মনোযোগ না দিয়ে অন্যদিকে ঘুরে তিনি আবার মাছ ধরা শুরু করলেন। হঠাৎ করে তিনি সামনে তাকিয়েই দেখলেন কাকতাড়ুয়া তার স্থান পরিবর্তন করে ওই জায়গা থেকে সরে তার সামনে এসে কিছুটা দূরে দাঁড়িয়ে আবার ওড়া শুরু করে দিল এবং এমন একটা ভাব ছিল কাকতাড়ুয়াটার মধ্যে যেন সেটা তার দিকেই তাকিয়ে আছে বা তাকেই দেখতেছে। তার মনের মধ্যে আস্তে আস্তে কিছুটা ভয়ের তৈরি হতে লাগলো। এরপরে তিনি সেখান থেকে সরে কিছুটা দূরে চলে আসলেন। আস্তে আস্তে তার মনে হলো তিনি যেই জায়গাটায় জাল ফেলছিলেন এই জায়গাটা লোকালয় থেকে অনেক দূরে তিনি চলে এসেছেন এবং এই জায়গাটা একসময় হিন্দুদের পুরনো শ্মশান ঘাট ছিল, যেখানে আপনার হিন্দুদেরকে পোড়ানোর পরে আগুন দিয়ে সমাহিত করা হতো বা শ্মশান ঘাট সোজা হিসেবে আমরা যেটা বুঝি এরকম একটা জায়গা ছিল। এবং চারিপাশে তিনি অনেক অন্ধকার হয়ে আসছিল এবং তার মনে পড়ল যে এই জায়গাটা একটা পরিত্যক্ত জায়গা, এলাকার কেউই এখানে সচরাচর আসে না বা মানুষের লোকালয় থেকে এটা বেশ খানিকটা দূরে। আগে থেকেই এই জায়গাটা একটু ভয়ঙ্কর জায়গা নামে এলাকায় পরিচিত। তিনি মাছ ধরতে ধরতে খেয়ালই করেননি কখন এদিকে চলে এসেছেন।
এরপরে তিনি একটু সামনে গিয়ে, যেহেতু পেটে খিদার টান, পরিবারের বোঝা মাথার উপরে, তাই তিনি একটু সামনে এসে আবার জাল ফেলতে যাবেন। এমতো অবস্থায় হঠাৎ করে কাকতাড়ুয়াটা তার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। তিনি ভয়তে চিৎকার করে উঠলেন। সাথে সাথে কাকতাড়ুয়াটা তার পা ধরে টেনে তাকে পানির মধ্যে নিয়ে গেল। কিছুক্ষণ পরে তিনি নিঃশ্বাস নিতে না পারায় তার দম বন্ধ হয়ে গেল। এরপরে তিনি দেখলেন যে তিনি ঘুমন্ত অবস্থায় আছেন। হালকা হালকা করে তিনি যখন চোখ খুলবেন, তখন তিনি খেয়াল করলেন যে তার পাশ কাছে, তার আশেপাশে বেশ কিছু অবয়ব কিছু একটা করতেছে বা খাচ্ছে, এমন কিছু। তিনি লাফ দিয়ে উঠে চোখ খুললেন। চোখ খোলার সাথে সাথে তিনি দেখতে পাচ্ছেন তার চারপাশে অনেকগুলো অবয়ব ঘোরাঘুরি করতেছে, কাজ করতেছে বা কেউ খাওয়া দাওয়া করতেছে, যাদের প্রত্যেকের চেহারাই ছিল বিশ্রী। এবং তিনি চেহারার বর্ণনা দিতে গিয়ে বলেন যে কারো চেহারা ছিল ওই কাকতাড়ুয়াটার মতন, কারো চেহারা ছিল এক পাশ থেকে মাথা ভাঙা, কারো ছিল একটা চোখ নেই, কারো ছিল বড় বড় দাঁত বের করা, এবং কিছু মানুষ ছিল এরকম যে যাদের শরীর পোড়া অবস্থায় বা পচা গলা অবস্থায় আছে। তিনি ভয়তে চিৎকার মেরে এক কোণায় দৌড় দিলেন, এবং তার এই চিৎকার, চেঁচামেচি, দৌড়াদৌড়ি এগুলো যেন কারো ভ্রুক্ষেপই হচ্ছে না বা কারো গায়েই লাগতেছে না। এরপর তিনি ভয়ে কতক্ষণ ছোটাছুটি করলেন, চিল্লাচিল্লি করলেন, দৌড়াদৌড়ি করলেন। কোনো উপায় না পেয়ে তিনি পানিতে লাফ দিয়ে সাঁতার কাটা শুরু করলেন। তিনি সাঁতার কেটে যখনই সামনে যাচ্ছেন, আবার ঘুরে ফিরে তিনি সেই পুরনোর অবস্থানে ওই দ্বীপের কাছেই চলে আসতেছেন, এই অবয়বগুলোর কাছে। আবার তিনি অন্য পাশ থেকে সাঁতার কাটা শুরু করলেন। ঘুরে ফিরে কিছুক্ষণ সাঁতার করে আবার যখন আসতেছে, তখন এই অবয়বগুলোর কাছেই আবার ফিরে আসতেছে। চারপাশে কোথাও কোনো আলো নেই, বিদঘুটে এক অন্ধকার, নীরব নিরবচ্ছন্ন। তার মনের মধ্যে ভয় ধীরে ধীরে বাড়তেই লাগলো। তিনি কোনো উপায় না পেয়ে এক পর্যায়ে চুপচাপ বসে থাকলেন। এরপরে হঠাৎ করে তার কাছে একটা অবয়ব চলে আসলো। যে অবয়বটা ছিল, সে যে কাকতাড়ুয়াটা দেখেছিল, সেই কাকতাড়ুয়াটা তাকে এসে বলল, চুপ করে থাক, এখানে লাফালাফি করে কোনো লাভ নেই, আমরা যা খাচ্ছি তুইও তাই খা। এরপরে হঠাৎ করে তার দিকে দুটো মাছ বাড়িয়ে দিলেন। তিনি খেয়াল করে দেখলেন যে এই মাছগুলো সেই মাছগুলোই, যে মাছগুলো তিনি ধরেছিলেন এতক্ষণ ধরে। তিনি কোনো উপায় না পেয়ে সেই মাছগুলো হাতে নিয়ে বসে থাকলেন, যেহেতু কাঁচা মাছ খাওয়া তার পক্ষে সম্ভব না। এরপরে তারা সবাই মিলে বসে সেই মাছগুলো খাওয়া শুরু করলো। এক পর্যায়ে যখন খাওয়া শেষ হয়ে গেল, তখন সবাই আস্তে আস্তে চলে যেতে লাগলো। এবং এই চলে যাওয়ার সময় কিছু মানুষ ধোঁয়ায় অদৃশ্য হয়ে গেল, কিছু মানুষ মাটির সাথে মিশে গেল, এবং কিছু অন্ধকারের সাথে মিলে গেল। এরপর সেই যে কাকতাড়ুয়াটা ছিল, সেইটা হাত লম্বা করে তাকে তার কাছে টেনে নিয়ে গেল। টেনে নিয়ে যাওয়ার পরে কাকতাড়ুয়াটা বলল, এটা আমাদের এরিয়া, এরপরে যেন কখনো তোকে আর এই এরিয়ায় না দেখি। এবার তো জীবিত ছেড়ে দিচ্ছি তোর মাছগুলোর জন্য, এরপরে কিন্তু তোকে আর জীবিত ছেড়ে দিব না, কথাটা যেন মনে থাকে, কখনো আর এখানে আসবি না। তারপরে কাকতাড়ুয়াটা তাকে নিয়ে আবার পানিতে ঝাঁপ দিল। পানিতে ঝাঁপ দেওয়ার পরে সে যখন নিঃশ্বাস নিতে পারতেছিল না, তখন সে অজ্ঞান হয়ে যায়। এরপরে 2 দিন পরে তার চোখ খোলে। চোখ খোলার পরে দেখেন তিনি তার চারপাশে বেশ কিছু মানুষ, এবং তিনি সেই শ্মশান ঘাটে পড়ে আছেন জীর্ণ ছিন্ন অবস্থায়। তার গায়ে কাদা মাটি, চেহারার অবস্থাও খুব করুণ হয়ে আছে। বাড়ির মানুষজন তাকে যখন বাড়ি নিয়ে গেল, তখন সে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই ভয়ে কাঁপতে থাকতো, এবং শুধু বলতে থাকতো, ওরা আমাকে নিয়ে যাবে, ওরা আমাকে নিয়ে যাবে, আমাকে ধরো। বাসার মধ্যে সারাক্ষণ অনেকগুলো হেরিকেন জ্বালিয়ে রাখতো। যেহেতু সেই সময় সব জায়গায় কারেন্ট অ্যাভেলেবল ছিল না, তিনি অনেকগুলো হেরিকেন জ্বালিয়ে রাখতেন। চারপাশে বাড়ির মানুষজন তার পাশে থাকতে বলতেন, সে কখনো একা বের হইতে চাইতো না। এমনকি তাকে বাথরুমে নিয়ে যাইতে হলেও কয়েকজন মিলে এরপরে নিয়ে যাইতে হইতো। এরকম করতে করতে তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। সে খাওয়া দাওয়াও করতে পারতো না।
তখন এলাকার এক মুরব্বী পরামর্শ দিল তাকে কোনো এক হুজুরকে দেখাও। এরপর তাকে কোনো এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। হুজুর বললেন যে এই লোক কিছু একটা স্বপ্নে দেখেছে, যার কারণে এরকম ভয় হয়েছে, অথবা এরকমও হতে পারে যে সে কোথাও গিয়ে কোনো এক জিন বা ভূতের আছড়ে পড়েছে, যার কারণে তার এই সমস্যা হচ্ছে। এরপর থেকে তাকে অনেকবার হুজুর দেখানো হয়েছে, কবিরাজ দেখানো হয়েছে, ডক্টর দেখানো হয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত সে আর কখনো সুস্থ হয়নি। এভাবে করে ধুঁকতে ধুঁকতে 4 মাসের মাথায় তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে যান। ওই অবস্থায় তাকে আর সুস্থ করা হয়নি। আজকের এই গল্পটা এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। প্রিয় লিসেনার্স, ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং গল্পটি উপভোগ করার জন্য। এবং ধন্যবাদ জানাই শাহরিয়ার শুভকে, যিনি আমাদের কাছে এই গল্পটি পাঠিয়েছেন। আর পটুয়াখালী গলাচিপা উপজেলার সবাইকে ধন্যবাদ। এবং আপনারা যারা এই গল্পটি সত্যতা যাচাই করে আমাদেরকে দিয়েছেন, তাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ। আর লিসেনারদের উদ্দেশ্যে অবশ্যই বলবো, যদি আপনাদের আমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। চলুন এরপরে পরবর্তী গল্পে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, আমি RJSRS ভূত.com তথা প্রেত কথায় আছি আপনাদের সাথে। আজকের গল্পটি আমরা দেরি না করে এখনই শুরু করতে যাচ্ছি। আজকের গল্পটি আমাদের কাছে পাঠিয়েছেন যশোর মনিরামপুর থেকে তানজিম খান নামের এক ভাই। চলুন গল্পটি শুরু করা যাক। তানজিম খান আমাদেরকে বলেন যে এটা তার সাথেই ঘটে যাওয়া তার পারিবারিক একটা গল্প। গল্পটি ঘটেছিল তার দাদির সাথে। তার দাদার দুটো বিয়ে ছিল। তার প্রথম দাদি অথবা তার দাদার প্রথম স্ত্রী, তিনি মারা যাওয়ার পরে এরপরে তিনি দ্বিতীয় বিবাহ করেন। এবং দ্বিতীয় বিবাহ করার সময় সবাই বরাবর একটু তাড়াহুড়োর মাধ্যমে বা খুব বেশি যাচাই বাছাই না করে, সবসময় দেখা যায় এমনটাই হয় যে মানুষ একটু তাড়াহুড়ো করেই করে ফেলে, যেহেতু তখন বয়স হয়ে যায়। সবকিছু মিলিয়ে তখন প্রথম বিবাহের মতন এতটা আকর্ষণ বা এতটা দেখে শুনে করা এভাবে সম্ভব হয় না। তিনি যাকে বিয়ে করে আনেন তার উপরে আসলে মনসা ভূত এলাকার মানুষ বলতো বা তার পারিবারিক মানুষ বলতো, এই ধরনের একটা ভূতের আছড় ছিল অনেক আগে থেকেই বা তার উপরে নির্ভর করা ছিল। তো প্রাথমিক অবস্থায় বাড়ির কেউ এটা খুব একটা টের পায়নি। ধীরে ধীরে মানুষ এগুলো টের পেতে থাকে। তো তার দাদি যখন বাড়িতে কেউ না থাকতো, তখন প্রায় দিনই তিনি দেখতে পেতেন তাদের ঘরটা ছিল মাটির যেই ঘর, ওই এলাকায় আগে মাটির ঘর থাকতো, এখনো কিছু কিছু আছে। আপনারা যারা ওই এলাকায় বসবাস করেন, যশোর, খুলনা, সাতক্ষীরা বা এই অঞ্চলগুলোতে, তারা দেখবেন ওই এলাকায় এখনো বেশ কিছু মাটির ঘর রয়েছে। তাদের ঘরটাও ছিল মাটির। তিনি প্রায়ই দেখতেন জাতি সাপ বলতে আমরা যেই সাপটাকে বুঝি, এই সাপগুলো তাদের খাটের নিচ থেকে বা ঘরের বিভিন্ন জায়গা থেকে মাটি গর্ত করে এই সব জায়গা থেকে প্রায় বেরিয়ে পড়তো। এবং বাড়ির মানুষজন বা ছেলেমেয়েরা বা অন্য কেউ যদি সেই সাপগুলোকে দেখে ফেলতো, মারতে চাইতো, তাতে ওই দাদি কখনো সেই জিনিসটা মারতে দিতেন না। তিনি বলতেন যে ওরা চলে যাবে, আসছে আমার সাথে দেখা করতে, তোমরা ওগুলোকে কখনো মারবে না, যদি তোমরা এগুলোকে মারো তাহলে তোমাদের অনেক ক্ষতি হবে। তো এই কথাগুলো বলার কারণে ভয়েও কখনো কেউ এই সাপগুলোকে মারতে যেত না। এরপরে ধীরে ধীরে সাপের উৎপাত বেশ বাড়তেই থাকে। দাদা কোনো উপায় না পেয়ে তিনি বাধ্য হয়ে হুজুরের কাছে যান। এরপর একজন হুজুর ডেকে আনেন। হুজুর ডেকে আনার পরে তিনি বেশ কিছু তাবিজ, এরপরে কিছু আরবি লেখা, এই তাবিজগুলো তিনি বাড়ির বিভিন্ন জায়গায় মাটির মধ্যে পুঁতে রাখতে বলেন। মাটির মধ্যে এগুলো পুঁতে রাখার পরে বেশ কিছুদিন ভালোই যায়। এরপর আবার শুরু হয়। এরপরে শুরু হয় এর থেকেও এক ধাপ বেশি বাড়াবাড়ি অবস্থায়। তখন দেখা যেত যে সারা রাত্র টিনের উপরে বিভিন্ন ধরনের ইট বা বড় বড় কোনো বস্তু যদি কেউ ফেলতো, পাথর ফেলতো, তাতে যেরকম শব্দ হতো সেরকম শব্দ হতো। এবং এই শব্দগুলো আশেপাশের বাড়ির মানুষগুলোও শুনতে পেত।
চাচি তখন হঠাৎ করে, সরি চাচি তো না, দাদি হঠাৎ করে বলল একদিন যে আমি তোমাদেরকে আগেই নিষেধ করছিলাম যে এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ি করো না, দেখছো এখন তার ফল তোমরা ভোগ করো। এই ধীরে ধীরে বাড়ির সবারই আস্তে আস্তে ভয় বাড়তে থাকে, এক কান দুই কান করে সমস্ত এলাকায় এগুলো ছড়াছড়ি হয়ে যায়। এরপরে মাঝে মধ্যে দেখা যেত যে বিছানার উপরে সম্পূর্ণ পানি দিয়ে ভিজা রয়েছে। যখন কেউ বাড়িতে থাকতো না তখন বাড়ির প্রতিটা বিছানা পানি দিয়ে কেউ একটা ভিজায় রাখতো, মনে হতো যেন এই মাত্র ধুয়ে আনছে। দাদির কাছে জিজ্ঞেস করলে তিনি বলতো যে এগুলো ওরা করছে, তোমরা ওদেরকে বিরক্ত করছো, তোমরা ওদেরকে জ্বালাইছো, অনেকদিন এই বাড়ি আসতে দাও না, আমার সাথে দেখা করতে দাও না, এই জন্য ওরা রাগ করে এগুলো করতেছে। আস্তে আস্তে করে এইসব বিপদ আপদ ঝামেলা বাড়তেই থাকে। অনেক সময় দেখা যায় এরকম যে বাড়ি লাইট জ্বলতেছে, লাইটগুলো হঠাৎ করে নিভে যাইত, এরপরে সুইচ কয়েকবার অন করার চেষ্টা করলেও বা অন অফ করার চেষ্টা করলেও লাইটগুলো আবার জ্বলতো না। অনেকক্ষণ পরে আবার এই লাইটগুলো জ্বলতো, আর যতক্ষণ আলো থাকতো না ততক্ষণ একটা বিদঘুটে আওয়াজ হইতো, মনে হইতো যেন কিছু একটা ফুসফুস করে কথা বলতেছে, বা অনেকগুলো মানুষ এক জায়গায় থাকলে যেরকম একটা শব্দ হয় এরকম শব্দ হইতো। এরপরেই দেখা যাইতো যে দাদি অজ্ঞান অবস্থায় পড়ে আছে, তার কোনো হুঁশ জ্ঞান নেই, তার মুখে পানির ছিটা দিয়ে বা তাকে গালে চর মেরে আস্তে আস্তে তারপরে তাকে উঠানো হতো। এমন অবস্থায় দিন চলতেই থাকলো। এক পর্যায়ে ডিস্টার্ব তাদের বা তাদের মানে বাড়িতে যে ঝামেলা করার অবস্থাটা এটা বাড়তেই থাকলো। বাড়তে বাড়তে এক পর্যায়ে গিয়ে এরকম হলো যে রাতে উঠানে বলেন, ঘরের মধ্যে বলেন, প্রায় সময় সাপ দেখা যাইত, সারা রাত্র ঘুমাইতে পারতো না, টিনের মধ্যে শব্দ হইতো। এরপরে তারা তাদের বাড়ির এক সাইড ভাড়া দিয়ে দিল। ভাড়া দিচ্ছে শুধু নামমাত্র, যাতে করে বাইরের আরো বেশি কিছু মানুষ থাকে এবং তাদের মনে একটা সাহস হয়। যখনই ভাড়া দিল, ভাড়াটিয়া আসার 2-3 দিনের মধ্যে তিনি চলে গেলেন, এবং যাওয়ার সময় তিনি বর্ণনা করতে গেলেন যে তিনি যখনই ঘুমাতে যেতেন তখন তিনি শব্দ পাইতেন যে নুপুর পরে কেউ হাঁটতেছে। এরপরে তার কানের কাছে কেউ কাশার আগে যেই হাঁড়ি পাতিল বা থালা বাসন ছিল, এই থালা বাসনগুলো তার কানের কাছে কেউ বাজাইতেছে। এরপরেও যদি তার চোখ না খুলতো বা ঘুম থেকে উঠে না বসতো, তাহলে তাকে মারধর করা হইতো প্রচুরভাবে, এবং তাকে এবং তার স্ত্রীকেও, তার ছোট বাচ্চাটাও সারাত্র ঘুমাইতে পারতো না, সেও কান্নাকাটি করতো। তো এমত অবস্থায় সে 3 দিন পরে ওই বাড়ি ছেড়ে চলে গেলেন। এরপরে হঠাৎ করে চাচি একদিন দুপুরবেলা অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে উঠে তিনি বললেন যে এই বাড়ি আমাদের সবাইকে ছেড়ে যেতে হবে, অন্যথায় আস্তে আস্তে ঝামেলা বাড়তেই থাকবে, এবং এই বাড়িতে যারা আছে, যে জিনগুলো আছে, তারা সবাই হিন্দু ধর্মের অনুসারী এবং তারা মা কালীর ভক্ত। যাই হোক, প্রথম অবস্থায় সবাই নিজের বাপ দাদার বাড়ি এটা ছেড়ে যেতে না চাইলেও বাধ্য হয়ে এক পর্যায়ে ছেড়ে যায়। তখন দাদা সিদ্ধান্ত নিল যে এই বাড়িটাকে তিনি কোনো এক ভালো হুজুরের কাছে ভাড়া দিবেন। তো যেমন কথা তেমন কাজ, তিনি কিছুদিন পরে একজন হুজুরের কাছে বাড়িটা ভাড়া দিলেন। ভাড়া দেওয়ার পরে হুজুর প্রায় দিনই এসে বলতেন যে আমাকে সারা রাত্র ঘুমাতে দেয় না, বাধ্য হয়ে আমি সারা রাত্র কোরআন তেলাওয়াত করি, যতক্ষণ আমি কোরআন তেলাওয়াত করি ততক্ষণ পর্যন্ত সব ঠিকঠাক থাকে, এরপরে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেই তার সাথে বিভিন্ন ধরনের কার্যকলাপ শুরু হয়ে যায়। তিনি বলেন কখনো কখনো এমনও হয়েছে যে আমাকে দরজা খুলে বাইরে লাথি মেরে বের করে দিছে, বা কখনো এমন হয়েছে যে আমার নাক মুখ ঘুমের মধ্যে চেপে ধরছে, আমি লাফ দিয়ে উঠে বসছি, সারা রাত্র আমি আজান দিতাম, কোরআন তেলাওয়াত করতাম। বাধ্য হয়ে তিনিও কোনো অবস্থাতেই পারতেছিলেন না। এক পর্যায়ে তিনি বলেন যে আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। তিনি সেই বাসা থেকে চলে গেলেন এবং বললেন যে আপনারা আমার থেকেও ভালো কাউকে এনে দেখেন এটা বন্ধক দিতে পারেন কিনা, তা না হলে আপনারা যদি এই বাড়িটা পরিত্যক্ত অবস্থায় রাখেন তাহলে দিন দিন এর ঝামেলা বা এর বিপদ আপদ বাড়তেই থাকবে, এবং আপনাদের বর্তমানে যে এরিয়াটার মধ্যে আছে এই এরিয়াটা আছে
আপনাদের বাড়ির মধ্যে কিন্তু একসময় এটা বিস্তৃত মানে হতে হতে আশেপাশের যেই পরিবারগুলো বা আশেপাশের যেই শূন্য স্থানগুলো ফাঁকা জায়গাগুলো এই জায়গাগুলো এদের দখলে চলে যাবে। এরপর হুজুর এনে তারা বাড়িটা বন্ধক দেয়, বন্ধক দিয়ে আবার বসবাস শুরু করে। এমত অবস্থায় তারা মাস ৬ মতন ওইভাবেই কাটিয়ে দেয়, কোনো আর ঝড় ঝামেলা বা কোনো বিপদ আপদ ছিল না। হঠাৎ করে একদিন রাত্রে কারেন্ট ছিল না, চারিদিকে বাতাস বইতেছিল তাদের বর্ণনা অনুযায়ী, কিন্তু পরবর্তীতে এলাকায় খোঁজ নিয়ে দেখা যায় যে ওই টাইমে আসলে কোনোই বাতাস ছিল না বা বন্যার মতন পরিবেশ ছিল না। তো তারা ঠিক এভাবে বর্ণনা করেন যে ঠান্ডা বাতাস বইতে থাকে এবং বাতাসে প্রচুর শব্দ হচ্ছিল। এরপরেই হেরিকেনগুলো নিভে যায়, ল্যাম্প জ্বালানো ছিল সেই ল্যাম্পটাও নিভে যায়। আমরা যতবারই জ্বালানোর চেষ্টা করি মনে হচ্ছিল কেউ একটা ফু দিয়ে এই হ্যারিকেনগুলোকে বা ল্যাম্পগুলোকে জ্বালাইতে দিচ্ছে না বা জ্বালাতে দিবে না এমন কিছু। ভয়ে আমরা সবাই এক রুমে চলে আসি, আমাদের মাঝখানে যে রুমটা ছিল এই রুমে চলে আসি। আমরা 4 জন ছিলাম, তো 4 জনই ভয়ে জড়সড় হয়ে একে অপরকে ধরে বসেছিলাম। এর মধ্যেই শুরু হয়ে গেল টিনের উপরে প্রথমে বড় বড় ইট পড়তে থাকলো, মনে হচ্ছিল পাথর পড়তেছিল। এবং আরেকটা বিষয় বলে রাখি যে সকালবেলা উঠে এই ইট বলেন, পাথর বলেন বা যে শব্দই বলেন, আশেপাশে কোথাও কোনো সরঞ্জাম বা একটা ইটের খোয়া বা একটা পাথরের খোয়া এমন কিছুই পাওয়া যেত না। সকালবেলা উঠে ঠিক যেরকম ছিল এরকমই, কোনো এইরকম ধ্বংসস্তূপ বা কোনো পাথর এগুলো কিছুই পাওয়া যেত না। তো যাই হোক, আমরা গল্পে চলে যাই। সেটা হচ্ছে এরপরে আস্তে আস্তে শব্দ বাড়তেই থাকলো। তারপরে আমরা টের পেলাম যে আমাদের উপর থেকে আস্তে আস্তে পানি পড়তেছে এবং সাপ ফেনা ধরলে যেরকম একটা শব্দ করে ফুসফুস করে, এমন শব্দ হইতেছে ঘরের মধ্যে অনেকগুলো। বাধ্য হয়ে এক পর্যায়ে আমরা ঘর থেকে বের হয়ে কয়েকজন দৌড় দিয়ে চলে যেতে শুরু করি। যেই আমরা আমাদের উঠানের শেষ সীমায় চলে আসি বা আমাদের বাড়ির শেষ সীমায় চলে আসি, তখন আমরা আর বের হইতে পারি না। এরপরে আমরা বহুত চেষ্টা করি ওখান থেকে বের হওয়ার, মনে হচ্ছিল আমরা একটা অদ্ভুত দেওয়ালের মধ্যে আটকে গেছি। আমরা আপনার কয়েকজনকে ডাক দেওয়ার চেষ্টা করি, তাদেরও মনে হচ্ছিল যেন আমাদের ডাক কেউ শুনতেছেই না। আমাদের বাড়ির পাশেও 3-4টা ঘর ছিল কয়েকের 3 দিকে, তো আমরা কয়দিকে ঘুরে ঘুরে তাদের ডাক দেওয়ার চেষ্টা করি, কেউ আমাদের ডাক শুনতেছিল না। মনে হচ্ছিল যে আমরা এই ডাকগুলো এই বেড়ার মধ্যেই বা এই গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকতেছে, বাইরে যেতেছে না। এই অবস্থায় আমরা সারা রাত আজান দিয়ে কোরআন তেলাওয়াত করে যে যা দোয়া দরুদ পড়তো এগুলো পড়তে পড়তে উঠানে বসেই পার করে দেই এবং সারা রাত আমাদের সাথে এমন চলতে থাকে। পরের দিন সকালে আমরা বাধ্য হয়েই আবার বাড়ি ছেড়ে সবাই চলে আসি। বর্তমানে আমরা ফ্যামিলি সহ সবাই ভাড়ায় থাকি এবং এখানে আপনার পরবর্তীতে আর ওই বাড়িতে আমরা এখন পর্যন্ত যাইনি, কিন্তু আশেপাশের মানুষগুলোর কাছে খোঁজ নিয়ে দেখা গেছে যে এখন ওই বাড়ির মধ্যে রাত্রে কান্নার আওয়াজ শোনা যায় বা রাত্রে টিনের উপরে বিভিন্ন ধরনের আওয়াজ শোনা যায় এবং প্রায় সময়ই রুমের মধ্যে নাকি বাড়ির মানুষজন হালকা হালকা আলো দেখতে পায়, যেটা তারা সঠিকভাবে বলতে পারে না যে এই আলোটা কি আসলে বাড়ির মধ্যেই নাকি বাইরে থেকে কোনো আলো। তো লিসেনার্স, আজকের গল্পটা ছিল এই পর্যন্তই। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যে আমাদের গল্পগুলো আপনাদের কেমন লেগেছে। আর যদি কেউ আমাদের সাথে গল্প শেয়ার করতে চান, অবশ্যই গল্প সত্যি হতে হবে, মিথ্যার কোনো গল্প আমাদের কাছে পাঠানো যাবে না, এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ। গল্পগুলো আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা জিমেইলের মাধ্যমে দিতে পারেন। আমাদের পেজে হোয়াটসঅ্যাপ এবং জিমেইল নাম্বার দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে আবার পরবর্তী গল্পে। ভালো থাকবেন সবাই।